আগুনে পড়ার পর বেরিয়ে আসছে শাহজালালের ক্ষতচিহ্ন, ফ্লাইট শিডিউল বিড়ম্বনায় ভোগান্তি, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টার, বহুমুখী শঙ্কায় পোশাক শিল্প মালিকরা। 5 দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত ও সমমনা 8 দলের। 27 অক্টোবরের মধ্যে না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। পিআরকে রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের। শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। সাভারে টিউশনি থেকে বাসায় ফেরার পথে বিউপি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। বিচার দাবিতে মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ, গ্রেফতার আসামিকে 7 দিনের রিমান্ডে চায় পুলিশ। এবং 5% বাড়ি ভাড়া প্রত্যাখ্যান করে ভুখা মিছিল, পুলিশের বাধায় যাওয়া হলো না শিক্ষা ভবন। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, এমপি ও শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বিএনপি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। একদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে থাকলেও এখনও বের হচ্ছে ধোঁয়া। রোববার কর্মদিবস শুরুর পর কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের ভিড় বাড়ে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মের বেড়াজালের কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুদে আগুন লাগে শনিবার দুপুরে। লেলিহান শিখার নিয়ন্ত্রণ আসে 7 ঘন্টায়, আর পুরোপুরি নেভাতে সময় লাগছে 24 ঘন্টারও বেশি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য। এই মুহূর্তে কি অনুমতিটা দরকার? আমার হাজার হাজার কোটি সম্পদ ফিরে যাচ্ছে। আমার ইম্পোর্টার বাড়ি দেন, আমাদের বাড়ি দেন, সরকারি সম্পদ বিল্ডিং গুলো ফুটতেছে, এগুলো রক্ষা করার তাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব, কিন্তু আমরা ঢুকতে দিচ্ছে না। আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? এমনি দেওয়া যায়। আর এই জায়গার যে দুরবস্থা কুরিয়ার ভিতরে, এটা যদি আপনারা সুস্থ ভালো থাকতে আসতেন, তাহলে দেখতেন আপনার জায়গার কি অবস্থা। একটা লোক সুস্থ লোক যাইতে পারবো না ভাই। সদরঘাটের কুলির চেয়ে ভাই আমরা এই জায়গায় খারাপভাবে কাজ করি, কিন্তু এটার একমাত্র দায় হলো সিভিল এভিয়েশন এবং বিমান। ওটা ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থা যদি করতো যে না এটা পুরোপুরি সমস্যা নাই, ওই দিক দিয়ে আমরা বাঁচাই। কিন্তু যখনই গাড়িগুলো আসছে সিভিল এভিয়েশনের অনুমতি লাগছে, অনুমতি লাগার পরে তো একটু লেট হয়েছে, তখন আস্তে আস্তে সব করছে। এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। শনিবারের আগুন নেভানোর কাজ করতে গিয়ে সব বাহিনী মিলে আহত হন 29 জন। তাদের মধ্যে 15 জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া 14 জন আনসার সদস্য কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রপ্তানি অবকাঠামো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় চলছে সমাপনী ব্রিফিং। সরাসরি যাচ্ছি সেখানে। নির্বাপন ঘোষণা করছি। একটা বিষয় সেটা হলো একটু বন্ধ করে নিতে হবে। ভিতরকার আপনি বলছিলেন যে আগুন লাগার অ্যালার্ম সিস্টেমটা নাই, এবং সেটা লাগার পর যে ডিটেকশন সিস্টেম দুটার একটাও নাই। তার মানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের প্রধান বিমানবন্দর, সেখানকার আমদানি কমপ্লেক্সের এই অবস্থা, আপনাদের সাজেশন কি? এবং এটা তো নিরাপদ না, এটা কোনোভাবেই নিরাপদ না, যে আগুন ডিটেক্ট করতেও পারছে না, সঙ্গে সঙ্গে পানি পড়ে যাওয়ার যে অপশনটা সেটাও নাই। মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম, এটার কথা বলছি। তো এটা আপনার মানে বর্তমান অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে।
আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো, সময় লাগার কারণটা বললাম আর কি, যে ছোট ছোট কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, তদন্তর পরে জানা যাবে বিষয়টা। তবে এটা মানে খুব ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড, মানে কি বলবো, মানে জায়গাটাও খুবই ন্যারো, যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি। কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্পাসেবল ম্যাটেরিয়াল, সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে, সময় লেগেছে এই জন্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ফায়ার সার্ভিস আসার পর তাদেরকে বিলম্ব করা হয়েছে, তাৎক্ষণিকভাবে প্রস্তুতি দেয়, এই বিষয়ে কিছু বলতেন আপনি? ফায়ার সার্ভিস আসার পরে গতকাল আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিজি মহোদয় বলেছেন এবং আমরাও কোথা থেকে কোনো আমাদের রিপোর্ট পাইনি যে ফায়ার সার্ভিস এখানে আসার পথে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে অথবা বিলম্ব হয়েছে। এমনি স্বাভাবিক আমি বুঝতে পেরেছি, আমি আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর আর নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপন দল আছে। আপনারা এখানে ঢুকে সেটি আসলে কি পেয়েছেন, যে তাদের যে নির্বাপন যে ব্যবস্থা সেটি সক্রিয় ছিল কিনা, এখানে ফায়ার হাইড্রেন্ট থাকার কথা, নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর, সেটি আপনারা পেয়েছেন কি? আপনার ধারণাটা একটু ভুল আছে, আপনার তথ্যটা একটু ভুল আছে, আমি সঠিক করে দিচ্ছি। এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এটা ইন্টারন্যাশনাল একটা মানে অপারেশনাল, মানে এটাকে অপারেশন করার জন্য যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে, এটা বেবি চকের রয়েছে। আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে। এখানে আসার কথা না, থাকার কথা না, এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই, ফর ইউর ইনফরমেশন। আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। আমি জানি না, যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কারণ আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই, মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই। আপনারা মনে বুঝতে পেরেছেন না, অন্য কেউ বিলম্ব করাই নাই, আমি তো বলে দিচ্ছি। এটা তদন্ত করে দেখতে হবে যে ভিতরে যেগুলো আপনার অগ্নি নির্বাপন যেসব বিষয়াদি ছিল এগুলো কাজ করেছে কিনা, তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখতে হবে কাজ করেছে কিনা। সূত্রপাত কিভাবে হয়েছে এটা আমরা এখনো দেখতেছি। আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে। এটা আমাদের প্রাথমিক রিপোর্ট এই যে নির্বাপনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তার পরপরই হয়। আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে। আর একটা যেটা জিজ্ঞেস করেছিলেন যে এখানকার যে স্ট্রাকচারটা কতটুকু ঝুঁকি, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে যেহেতু টেম্পারেচার অনেক হাই ছিল, আপনার 2 দিন প্রায় আজকে দিয়ে 2 দিনই হচ্ছে বলা যায়, 1 দিন প্লাস আর কি, 1.5 দিন, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না। এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল ধরেছে। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে অতটা ঝুঁকি নয়। আমরা যেহেতু কাজ করছি, বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভিতরে ঢুকতাম না এখন, তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে এবং আমি আশা করব যে এই ভবন কর্তৃপক্ষ তারা অবশ্যই এটা জরিপ করে এটা বের করবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ।
ব্যবহার যেহেতু কেমিক্যাল ছিল, মেডিকেল ইকুইপমেন্ট ছিল, বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের এখানে কেমিক্যাল ছিল, র মেটেরিয়াল ছিল, এটা যেহেতু এখন এখানকার আপনারা কি মনে হয় পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে এই ঘটনায়? এইটা কিছুটা কম, কারণ এখানে যেটা হয়েছে কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে, মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আরেকটা এজেন্ট তৈরি হয়েছে। এইভাবে কিছু কেমিক্যালের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে যেই ওষুধ রয়েছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে। সুতরাং কিছুটা পরিবেশের ক্ষতি তো অবশ্যই থাকে, তবে এতটা নয় যে আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি না অথবা বাতাসে আমরা চেক করে আমরা যতটুকু বুঝি যে আমাদের মিরপুরের যে এরকম কেমিক্যাল গোডাউনের যে ঘটনা, এটার সাথে এটা অতটা ওরকম কেমিক্যালের তেজস্ক্রিয়তা অতটা নেই এখানে। ভেতরে ফায়ার সেফটি সিস্টেমটা কেমন ছিল? এটা অনেকটাই পুড়ে গিয়েছে, তো এখন আমাদেরকে আলাদা করে দেখতে হবে, কারণ ছোট বড় বিভিন্ন রকমের ফায়ার সিস্টেম থাকতে পারে। জি, আমাদের নির্বাপন শেষ, তবে নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি, ধোঁয়া থাকতে পারে। আমরা আবারও বলছি, এজন্য আমাদের গাড়ি, আমাদের যে ইউনিট 4টা থাকবে এখানে, মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। জি, এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে 4:55। ধন্যবাদ সবাইকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ে। এখনও পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল। কোনো ফ্লাইট 16 ঘন্টারও বেশি সময় শিডিউল বিপর্যয়ে পড়ে। গত রাতের চীনগামী 2টি ফ্লাইটের যাত্রীরা এখনও ছাড়তে পারেনি ঢাকা। এছাড়া সকালের অনেক ফ্লাইট ঢাকা ছেড়েছে 2 থেকে 5 ঘন্টা দেরিতে, ফলে চরম ভোগান্তিতে বিদেশগামী যাত্রীরা। অনিশ্চয়তা তাড়া করছে ট্রানজিট যাত্রীদের। চীনের বেইজিংগামী বিমানের ঢাকা ছাড়ার নির্ধারিত সময় ছিল শনিবার রাত 10:10। সে ফ্লাইটে বেইজিংয়ে ট্রানজিট শেষে যখন চূড়ান্ত গন্তব্য দক্ষিণ কোরিয়ায় থাকার কথা রনি সারোয়ার, রাসেল আহমেদ, পারভেজদের, তখনও ভোগান্তি আর অনিশ্চয়তা সঙ্গী করে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে শাহজালাল বিমানবন্দরে। আমার এখন কোরিয়াতে আমি পৌঁছে যাইতাম, আমি ট্রানজিট ছিল, বাট আমি যেতে পারতেছি না। এই যে ভোগান্তি, এটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং খুব বেদনাদায়ক। গতকালকে ফ্লাইট ছিল, তো আপনার ফ্লাইট এটা ডিলে হয়েছে, ক্যান্সেল হয়েছে, তো এটা আজকে দিচ্ছে আর কি। অনেক ভোগান্তি হয়েছে, যার কারণে আমরা তো 10টা-15 ফ্লাইট, আমরা টাকা পয়সা কিছুই আনি নাই, যা ছিল আমরা রাখি চলে এসেছি, যেহেতু আমরা বাইরে চলে যাবো, আমাদের বাংলাদেশি টাকার দরকার নাই। তো ওই সুবাদে আমরা এখানে হোটেলে থাকা খাওয়া নিয়ে আমরা অনেক পেরেশানির মধ্যে ছিলাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় রোববার বিদেশগামী যাত্রীদের বড় একটি অংশকেই পড়তে হয় এমন অভিজ্ঞতায়। আগের রাতের কিছু ফ্লাইট যেমন সকালেও ঢাকা ছাড়তে পারেনি, তেমনি সকালের অনেক ফ্লাইটকে 2 থেকে 5 ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়তে হয়েছে। চেক করে আসছে, ওনাদের হেল্পলাইনে ফোন দিয়েছিলাম 7টা বাজে, তারা বলেছে যে না, ফ্লাইট অন টাইমে হবে, ফ্লাইট ডিলে হবে না। ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসছি, বাট প্র্যাকটিক্যালি এসে দেখি 2 ঘন্টা ডিলে। আমরা ফোন করে বলছি, তাদেরকে বলার পর বলতেছে হ্যাঁ টিকিট ঠিক আছে। এখন এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি, এতে তো আমাদের জনদুর্ভোগ না। ভোগান্তি বলতে গেলে কালকে রাতে বাসা থেকে বেরোইছি, মানে সারা রাত থাকতে হয়েছে আর কি। সকালে 5টার দিকে আসতাম, তো এখন 10টা-11টা বাজছে, এখন আসতে হয়েছে আর কি, মানে 5-6 ঘন্টা একটু কষ্ট হয়েছে। একই সঙ্গে ঢাকায় ফিরতেও যাত্রীদের পড়তে হয় ভোগান্তি আর শিডিউল বিপর্যয়ে। আমাদের ফ্লাইটটা পৌঁছানোর কথা ছিল 6:55-তে, আমরা পৌঁছাচ্ছি 12:30। অনেক ভোগান্তি হয়েছি, ফ্যামিলি নিয়ে আসছি, সবাই ওয়েট করতেছে, সবাই ইয়া করতেছে, সবার টেনশনের মুখে ছিল। ভোগান্তি তো অবশ্যই, তারপরেও আপনার মনে করেন এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, আপনার সেটা তো মানিয়ে নিতে হবে, সেই হিসেবে আমরা মানিয়ে নিয়েছি সবাই। কার্গো ভিলেজে আগুনের ঘটনায় শনিবার 7 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9টা থেকে শুরু হয় উড়োজাহাজ চলাচল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী কামরুল হাসান ও আতাউর কাউসার। সরাসরি শুরুতেই যাচ্ছি কামরুলের কাছে। ওকে, কাউসার ভাই কোথায় আছে ভাই?
তথ্যটুকু আসলে জানাতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স যিনি আছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমে ব্রিফ করে জানিয়েছেন আজকের সর্বশেষ আপডেট। এই মুহূর্তে আসলে একটু জানাতে চাই, তিনি যেমনটা বলেছেন ইতিমধ্যেই কিন্তু এই দুর্ঘটনাস্থল অর্থাৎ যেই কার্গো ভিলেজ যেটি রয়েছে সেটির অগ্নি নির্বাপনের যে কাজ সেটির তিনি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ঘোষণা করেছেন। যদিও আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত কিন্তু এখানে থেমে থেমে ধোঁয়া দেখা যাচ্ছে, যদিও এই বিষয়টি নিয়ে আসলে কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে ইতিমধ্যে তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে এখানে আগুন একেবারেই নির্বাপন না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে এখন পর্যন্ত ডিপ্লয়েড করা হয়েছে, অর্থাৎ এই ইউনিটগুলো এখানকার যে অগ্নি নির্বাপনের যে সবশেষ যে কার্যক্রম সেটি শেষ করে আসলে এখান থেকে বিদায় নেবেন, তার আগে এখান থেকে যাবেন না। তবে আমরা এই দুর্ঘটনার কারণ হিসেবে কিছু প্রশ্ন তার কাছে রেখেছিলাম যে কেন এত বড় একটি দুর্ঘটনা এখানে ঘটেছে। তিনি যেটি বলেছেন আসলে এটি একেবারেই তদন্ত সাপেক্ষে বলা যাবে ঠিক কী কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর এলাকায় এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা এখানে আসার পর এখানে যে যারা প্রত্যক্ষদর্শী এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছ থেকে যে তথ্যটুকু জেনেছি, তারা কিছু প্রশ্ন রেখেছিলেন যে অগ্নিকাণ্ডের ঘটনার সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আসলে ফায়ার সার্ভিসকে ভেতরে ঢোকার ক্ষেত্রে বাধা দিয়েছিল এবং সহযোগিতা করেনি। এই ধরনের অভিযোগ কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা করেছেন। বিষয়টি নিয়ে আমরা ফায়ার সার্ভিসের যে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, তার কাছে আমরা আসলে বিষয়টি জানতে চেয়েছি। তিনি যেটি বলেছেন আসলে এই অভিযোগটি আসলে তিনি বলেছেন যে সত্য নয় এবং তিনি এর পক্ষে যেটি বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এই আগুন যথাসময়ের মধ্যেই নির্বাপন করার জন্য। যদিও আসলে এটি যেহেতু কার্গো ভিলেজ, এখানে বিভিন্ন ধরনের পণ্য থাকে, সেহেতু আসলে অগ্নিকাণ্ড ঘটনার সাথে সাথে তারা আসলে এটি আগুন নিয়ন্ত্রণ করতে তাদেরকে বেগ পেতে হয়েছে। এবং আরেকটি তথ্য তিনি যেটি দিয়েছেন, এখানে এই ওয়্যার হাউসটিতে প্রত্যেকটি ঘর ছোট ছোট খুপড়ি টাইপের ঘর রয়েছে এবং সেখানে আসলে ফায়ার সার্ভিসের প্রত্যেকটি কর্মীকে ঢুকতে তাদেরকে বেগ পেতে হয়েছে। তারা প্রত্যেকটি ঘরে যে পূর্ব থেকে যে জিনিসপত্র ছিল সেগুলো তাদেরকে প্রথমে অপসারণ করতে হয়েছে এবং সেগুলো অপসারণ করেই তাদেরকে আসলে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল সেখানে আসলে তাদেরকে ঢুকতে হয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের পরিচালক যিনি বলেছেন, অতিরিক্ত পরিচালক অপারেশন মেইনটেনেন্স যেটি বলেছেন, এখানে তারা তাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে তারা চেষ্টা করেছেন এই আগুন নির্বাপনের জন্য। এবং পাশাপাশি আসলে এই বিমানবন্দরের যে নিরাপত্তা এবং সেফটির যে বিষয়টি সেটি নিয়েও আসলে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের জন্য যে ধরনের প্রোটেকশন এবং ডিটেকশন যে ব্যবস্থা, আসলে সেই প্রোটেকশন এবং ডিটেকশন ব্যবস্থা কিন্তু এই বিমানবন্দরটিতে ছিল না এবং যার কারণে ফায়ার সার্ভিসকে আসলে তাৎক্ষণিকভাবে এখানে কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। তারা তারপরও তাদের যে অভিজ্ঞতা এবং যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম নিয়ে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এখানে তারা যে অগ্নি নির্বাপনের যে কাজ সেটি চালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত প্রায় 37টি ইউনিট আসলে এই অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করেছেন। এবং ফায়ার সার্ভিসের পরিচালক মেইনটেনেন্স এন্ড অপারেশন যেটি বলেছেন, এই ভবিষ্যতে যাতে এই ধরনের আসলে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেই তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ দিবে, যে সুপারিশে কিছু নীতিমালা থাকবে এবং সেখানে আসলে কিভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং দুর্ঘটনার যে ঝুঁকি সেই ঝুঁকি মুক্ত রাখা যায় সেই বিষয়গুলো তারা এখানে পরামর্শ আকারে রাখবেন। তাদের যে তদন্ত কমিটির যে প্রতিবেদন তারা দিবেন সেই পরামর্শগুলো এখানে রাখবেন। এবং পাশাপাশি এই যেহেতু একদিন ধরেই একেবারে এই যে কার্গোর যে ওয়্যার হাউসটিতে আগুন জ্বলেছে সেহেতু এই ভবনটিতে আসলে ধসে পড়ার বা ঝুঁকিপূর্ণ কিনা সেটি নিয়েও ফায়ার সার্ভিস তাদের বক্তব্য ক্লিয়ার করেছে। তারা যেটি বলেছে, যেহেতু পুরো একটি দিন এই ভবনটি জ্বলেছে, বিভিন্ন কলাম এবং বিমের মধ্যে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ইতিমধ্যেই, তারা এটি আসলে ব্যবিচকের উপরেই তারা সিদ্ধান্তর দায়ভার রেখেছেন। তারা যাতে এই বিষয়টি আসলে সার্ভে করে দেখেন যে এই ভবনটি আসলে ভবিষ্যতে আসলে ব্যবহার করার মতো উপযুক্ত কিনা। সেক্ষেত্রে যদি এটি আসলে যদি অনুপযুক্ত মনে হয় সেক্ষেত্রে
ব্যবিচক কর্তৃপক্ষ আসলে সিদ্ধান্ত নেবে এই ভবনে আসলে এই ভবনটি কি রাখা হবে নাকি এটিকে ভেঙে ফেলা হবে। আসলে সেই সিদ্ধান্তটা পরবর্তীতে বলা যাবে যখন ব্যবিচকের পক্ষ থেকে এই বিষয়টি যখন তদন্ত করা হবে, তখনই আসলে বলা যাবে যে এটি আসলে থাকবে নাকি ভেঙে ফেলতে হবে অথবা অপসারণ করতে হবে। আর একটু জানাতে চাই, আজকে সকালে কিন্তু এই যে বিজিএমই এবং বিকেএমই এর প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছেন এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুবই বিমর্ষভাবে তারা জানিয়েছেন যে এই ঘটনায় প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি সম্মুখীন তারা হয়েছেন এবং পাশাপাশি এটি আমাদের যে আন্তর্জাতিক বাজারে বেশ কিছু প্রভাব ফেলবে বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে এই ধরনের একটি ঘটনা আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দরে এবং সেই বিমানবন্দরের ওয়্যার হাউসে এই ধরনের অগ্নি দুর্ঘটনা আসলে সেটি দেশের ভাবমূর্তির জন্য প্রশ্নবিদ্ধ হবে বলে তারা এই শঙ্কাটুকু রেখেছেন এবং ভবিষ্যতে যেহেতু তারা বিশ্ব পরিমণ্ডলে ব্যবসা করে থাকে, সেক্ষেত্রে হয়তো এই যে ভবিষ্যতে যে বায়ারের কাছ থেকে যে অর্ডার পাওয়ার যে বিষয়টি সেটিও আসলে কমে যেতে পারে। এই ধরনের ঝুঁকিতে তারা আছেন, এই ধরনের আশঙ্কা তারা রেখেছেন। পাশাপাশি তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিও নিবেদন রেখেছেন ভবিষ্যতে যাতে এই ধরনের আসলে কোনো ঘটনা না ঘটে এবং সরকারের সংশ্লিষ্ট মহল যাতে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয় যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। যেহেতু আমাদের বহির্বিশ্বের সঙ্গে আমাদের দেশের একটি সুষ্ঠু একটি বাণিজ্য সম্পর্ক রয়েছে। আর এই বিমানবন্দরে আপনারা জানেন যে এই যে ওয়্যার হাউসে আগুন লেগেছে, এখানে সব কিছুই ছিল ইম্পোর্টেড প্রোডাক্ট, অর্থাৎ গার্মেন্টস প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে, বিশেষ করে মোবাইল ফোনের কিছু সরঞ্জামাদি এখানে এসেছে আমরা জানতে পেরেছি। তো সেহেতু বলা যায় আসলে এখানে যে গুরুত্বপূর্ণ যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোর সার্বিক নিরাপত্তার স্বার্থেও আসলে এই ওয়্যার হাউসের যে নিরাপত্তা সেটি জোরদার করার কথা আসলে বলা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং বিজিএমই এবং বিকেএমই এর পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। আমাদের টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার, আমরা এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সময় ফ্লাইট বিপর্যয় ঘটেছিল, অর্থাৎ বিমান চলাচল স্থগিত করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাণিজ্য উপদেষ্টা আমাদের জানিয়েছেন যে এই ঘটনায় মোট 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছে, যার প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই যাত্রী ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ। আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর মাঝামাঝি জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর যাত্রীরা ভিড় করছেন, তারা চেক ইন করার জন্য বিমানবন্দরের ভেতরে প্রবেশ করছেন। তবে তাদের মধ্যে কতজন এর আগে তাদের ফ্লাইট ছিল কিন্তু ফ্লাইটটা ডিলে করেছে বা এই বিষয়ে আমাদের কাছে তারা কোনো তথ্য দেননি। তবে আমাদের কাছে ফ্লাইট রাডার থেকে কিছু তথ্য আমরা পেয়েছি, সে তথ্যগুলো আমরা দর্শকদের জানাতে চাই। যে আজ সকাল 9:15টায় যে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল মালির উদ্দেশ্যে ইউএস বাংলার একটি ফ্লাইট, সে ফ্লাইটটি ছেড়ে গিয়েছে দুপুর 2:15টায়, অর্থাৎ সকাল 9:30টার ফ্লাইটটি দুপুর 2:15টায় ছেড়েছে। বাংলাদেশ বিমানের মাস্কাটগামী আরেকটি ফ্লাইট ছিল সকাল 9:30টায়, সেই ফ্লাইটটি ছেড়েছে। এবং এখানে যেই মনিটর আছে, মনিটরে দেখতে পাচ্ছেন যে ডেপারচার উল্লেখ আছে গুয়াংজুর একটি ফ্লাইট, এটি চীনের গুয়াংজুর একটি ফ্লাইট, সেই ফ্লাইটটির শিডিউল সময় ছিল রাত 11:15টায়। পরবর্তীতে এটির টাইম পরিবর্তন করে দেখানো হয়েছে দুপুর 3:30টা নাগাদ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত এখানে ফ্লাইটটি মনিটরে আছে এবং পাশে দেখাচ্ছে যে বোর্ডিং, অর্থাৎ এখনও বোর্ডিং কার্যক্রম চলছে। সেই ক্ষেত্রে নিশ্চিত বোঝা যাচ্ছে যে ফ্লাইটটি এখনও ছেড়ে যায়নি, অর্থাৎ গত রাত 11:15টার ফ্লাইটটি 12 ঘন্টার বেশি সময় পার হওয়ার পরেও এখনও পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়নি। যে বিষয়টি আমার সহকর্মী তার প্রতিবেদনেও দেখিয়েছিল যে গুয়াংজু এবং চীনের আরও একটি ফ্লাইট নিয়ে একটি জটিলতা আছে। এছাড়া যে ফ্লাইটগুলোর কথা বলেছি যে কিছু কিছু ফ্লাইট 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করেও ডিলে হয়েছে এবং যাত্রীরা প্রচুর চাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ আমাদের বলেছেন যে ধীরে ধীরে এই বিপর্যয়টি স্বাভাবিক হয়ে যাবে, তারা খুব চেষ্টা করছেন শিডিউল বিপর্যয়টি স্বাভাবিক করে যাত্রী ভোগান্তি দূর করার। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী ভোগান্তির যে দৃশ্য, সে দৃশ্যের সর্বশেষ তথ্য আমার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার এবং তার আগে ছিলেন কামরুল হাসান। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের প্রভাবে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানার উৎপাদন, বাড়তে পারে সরবরাহ ব্যয়।
অন্য দেশে সরে যেতে পারে ক্রয়াদেশ। এমন বহুমুখী শঙ্কায় তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। দ্বিপাক্ষিক বাণিজ্যে আবারও ভাবমূর্তি সংকটে পড়ার শঙ্কা অর্থনীতিবিদেরও। চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত তদন্ত, দায়ীদের শাস্তি, বিকল্প গুদাম ও ক্ষতিপূরণের দাবি সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। চীন থেকে পণ্য এনে ই কমার্স ভিত্তিক ব্যবসা করেন সাজ্জাদ হোসেন, কিন্তু শনিবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের 7.5 ঘন্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই তার সব মালামাল। নানা সংকটে গত 6 মাসেও লাভের মুখ না দেখা এই উদ্যোক্তা এখন দিশেহারা। কোনো মাসে যায় নাই 6 মাসে, যে মাসে আমি লাভ করতে পারছি, আর এখন এসে এই বড় একটা দুর্ঘটনা। এটা যে আমার জন্য কত বড় একটা ব্যবসায়িক ক্ষতি সেটা আসলে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমার ব্যবসা আসলে সত্যি কথা বলতে আর রাখা পসিবল হবে নাকি, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তার মতো আর অনেকেই হারিয়েছেন সম্বল। তারপরও আশায় বুক বেঁধে রোববার সকালে ঘটনাস্থলে আসেন আমদানি রফতানি বাণিজ্যে যুক্ত ছোট বড় ব্যবসায়ীরা। আমাদের এটা তো লেট শিপমেন্টের কারণে আমাদেরকে এই গুডসটা হয় এয়ার হবে, আর যদি না হয় আমাদের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাদের একটা নির্দিষ্ট বায়ার, ওরা তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুসারে মাল পাঠায়, সেই ক্ষেত্রে ওই মালটা ধর আমি পাইতেছি না। এই মালটা পুনরায় বুকিং দিয়ে নিয়ে আসা, এমনকি এক্সপোর্ট করা, সেই ক্ষেত্রে এক্সপোর্টের একটা হ্যাম্পার হচ্ছে। কি পরিমাণ পণ্য পুড়েছে তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুনতে হতে পারে মাসুল, বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন, আবার ক্রয়াদেশ সরে যেতে পারে অন্য দেশে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের এখন সময় মতো রপ্তানি করাটা। আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ যাবে ফ্লোরের, আমার বসায় ওয়ার্কারের বেতন দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে, কারণ আমি তো অলরেডি লেট। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধি দল। একের পর এক ধাক্কা কাটাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তারা। এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। কিন্তু জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। এ দুর্ঘটনায় বাংলাদেশ বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঘটনাটার মধ্য দিয়ে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে ভাবমূর্তির একটা বড় ধরনের ক্ষুণ্ণ হয়েছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সেটার কার্যকারণ যেরকম আমাদের উদ্ঘাটন করতে হবে, ভবিষ্যতে যাতে এ ধরনের না হয় সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে দ্রুত বিকল্প গুদাম স্থাপন ও ক্ষতিপূরণের দাবি ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। পাচারের অর্থের খোঁজে 20টি দেশে দুদকের চিঠি, পাইপলাইনে আরও 5টি। এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দের দাবি সম্পদ পুনরুদ্ধার কমিটির। গণভোট ও পিআর পদ্ধতির দাবির সঙ্গে জুলাই সনদ স্বাক্ষরের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ, গণভোট ও পিআর পদ্ধতি নিশ্চিত সহ 5 দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ 8টি দল। 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বৃহত্তর আন্দোলনের। স্বাক্ষর সম্পন্ন হয়েছে। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। সনদে সই করলেও বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সহ 8টি দল। 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবির সঙ্গে জুলাই সনদে স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর ভিত্তিতে সনদে স্বাক্ষর করেছে জামায়াত। জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, এটাকে আইনি ভিত্তিতে একটা গণভোট করতে হবে। নতুন ঘোষিত আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না জানিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন চান বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতির দাবিতে জামায়াতে ইসলামের আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা হিসেবে অভিহিত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ফেসবুক পোস্টে একথা লেখেন তিনি। নাহিদ বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের মূল আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়াই এই আন্দোলনের উদ্দেশ্য, যাতে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়। জামায়াত ও তাদের সহযোগীরা আসল সংস্কারের পরিবর্তে পিআরকে কৌশলগত বা রাজনৈতিক দর কষাকষির বিষয় বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জামায়াত কখনোই প্রকৃত সংস্কার বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আলোচনায় অংশ নেয়নি। সংস্কার প্রক্রিয়ায় তাদের সমর্থন ছিল কেবল রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তির অংশ হিসেবে। বাংলাদেশের মানুষ এই ছল চাতুরি বুঝে ফেলেছে এবং তারা জানে কে আসল সংস্কারবাদী আর কে সুযোগ সন্ধানী। শাপলা প্রতীক নিয়ে আবারও ইসির কাছে অনড় অবস্থান জানালেন এনসিপি নেতারা। বৈঠকের পর ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলেছেন তারা। বলেন, নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগাভাগি করে নিয়েছে বিভিন্ন পক্ষ। ইসিকে নুরুল হুদার পরিণতির কথাও স্মরণ করিয়ে দেন নেতারা। ইসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। 19 অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক হিসেবে ইসির তালিকায় থাকা অন্য প্রতীক নিতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপিকে পাঠানো চিঠিতে লেখা ছিল, তা না হলে নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। পাল্টা জবাবে শাপলার পক্ষে অনড় অবস্থানের কথা জানায় এনসিপি। ইসির বেঁধে দেওয়া সময়ের শেষ দিন রোববার। এদিন সকাল 11টায় 4 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। বৈঠক করে কমিশন সচিবের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে শাপলার ব্যাপারে অনড় অবস্থান আবারও জানান দলটির নেতারা। এ সময় ইসির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ করেন তারা। কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব? মধ্যযুগীয় বর্বর আমরা যেই শাসন ব্যবস্থা দেখতাম, যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে, সেভাবেই ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে, নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের সাদৃশ্য রয়েছে। ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামাত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন নেতারা। তাহলে রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই, তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন? ক্রেডিবল ইলেকশন দিতে ন্যাশনাল যে সিকিউরিটি রয়েছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা যদি নিরাপত্তা না দিতে না পারে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে একটি ক্রেডিবল ইলেকশন হওয়া পসিবল না। এদিন সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন এই কমিশনার। যে উত্তরণ ঘটিয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলায় জড়িত থাকতে পারে না। সনদসই অনুষ্ঠানে বাধা দিতে অনুপ্রবেশ করে ফ্যাসিস্টরা অরাজকতা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে আংশিক উপস্থাপন করে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সনদের আইনি ভিত্তি সহ নানা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। উত্তেজনার এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। এ বিষয়ে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তার ওই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল। সালাউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক
ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। সাম্প্রতিক ঘটে যাওয়া এই বিষয়গুলো নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের বক্তব্য গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধারা কেউ জড়িত নয়, বরং অনুপ্রবেশ করে আওয়ামী ফ্যাসিস্টরা অরাজকতা চালায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। বিকৃত নয়, তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জুলাই অভ্যুত্থানের সাথে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম, তবে যেসব রাজনৈতিক দল এখনো স্বাক্ষর করেনি তাদের আবারও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের সঙ্গে গণফোরাম থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলে তা পূর্ণতা পেত। সনদে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে এমন আশ্বাস পেয়েই জুলাই সনদে গণফোরাম স্বাক্ষর করেছে বলে জানান সুব্রত চৌধুরী। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। সেই কারণে আজকে আমরা আসছি। এখনো যারা সই করার অপেক্ষায় আছেন, আমিও আবেদন জানাবো স্বাক্ষরটা করি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলে আমরা সক্রিয় ভূমিকা রাখি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির এক শিক্ষার্থীকে ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এই ঘটনায় গ্রেফতার একজনকে 7 দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। ঘটনা গত মঙ্গলবারের, কিন্তু প্রকাশ পায় তারও 2 দিন পর, যখন বৃহস্পতিবার রাতে 3 ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। মামলার এজাহারের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যায় সাভারে ছাত্র পড়িয়ে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন বিইউপির ওই শিক্ষার্থী। ঘটনার জানাজানি হলে ফসে ওঠে বিইউপির শিক্ষার্থীরা। মিরপুর 12 বাস স্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন তারা। দাবি জানান ন্যায় বিচারের। সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড যাচ্ছি। যে ধর্ষণ করছে তার কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, কোনো ধরনের দলীয় পরিচয়, ধর্মীয় পরিচয় সব বাদ দিয়ে আমরা বিচারটা নিশ্চিত করতে যাচ্ছি। পরিবর্তন আসলেও কিন্তু ধর্ষণ তো কমতেছে না, ধর্ষণ কমতেছে। আজকে 3 দিন পর আমরা 4 দিন পর আমরা জানতে পারছি যে আমাদের ভার্সিটির একটা মেয়ে ধর্ষণ হয়েছে। সে ভয়ে কাউকে বলতেই পারে নাই। আজকে যারা এই যে ধর্ষক করে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভাবছে যে আমরা আজকে গ্রেফতার করবে, তারপরে আমরা কি করব, জামিনে বের হয়ে যাব। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা যখন শাস্তি পাবে তখনই আমরা এখান থেকে যাব। পরে শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি মিরপুর 10 গোলচত্বর হয়ে আবারও মিরপুর 12-তে ফিরে যায়। এমন ভিন্ন একটি অপরাধ যা শক্ত হাতে দমন করার কথা, সেখানে আজ আমরা
এরই মধ্যে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলায় আসামিরা হলেন সাভারের সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। 5% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 3টায় ভুখা মিছিল শুরু করেন শিক্ষকরা। এদিকে শিক্ষকদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেতন ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে 8ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হলেও তা প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন শিক্ষকেরা। 5% প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে অবহেলা করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, যেটা সারা বাংলাদেশের কোনো শিক্ষক সমাজ আমরা কখনোই মেনে নেব না। আমরা কোনো অবস্থাতে 5% আমরা মুখে 20% বলছি, আমরা অবশ্যই এটা 20% নেব। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা আদায় করবে ইনশাআল্লাহ। তবে বাড়ি ভাড়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষক সমাজ তারা আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস তারা শুরু করে। এর মধ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহীদ মিনার থেকে ভুখা মিছিল শুরু হলে তা হাইকোর্টের মাজার গেটে আটকে দেয় পুলিশ। আমরা খালি প্লেট হাতে ভুখা মিছিল করব শিক্ষা ভবনের সামনে। এদিকে শিক্ষক নেতাদের সঙ্গে দাবি দেওয়া ইস্যুতে আলোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকদের ন্যায্য দাবিতে পাশে থাকার আশ্বাস দেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষকেরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ফ্রান্সের বিখ্যাত লুভার মিউজিয়ামে ডাকাতির পর সাময়িক বন্ধ ঘোষণা। খোয়া যাওয়া সামগ্রী নিয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। জড়িতদের ধরতে পুলিশের তদন্ত শুরু। এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটির সংস্থাগুলো। পাচার করা অর্থে রূপান্তরিত সম্পদের খোঁজে 20টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে বাংলাদেশ। উত্তর পেলে পাওয়া যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন প্রভাবশালীদের আরও স্থাবর অস্থাবর সম্পদের সূত্র। টিআইবি বলছে বিদেশে পাচারের অর্থ বিনিয়োগের লাভও বাংলাদেশের, যা পাওয়া সহজ হবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এবার যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং ও সাইপ্রাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে পরিবারের সাথে সংশ্লিষ্ট একের পর এক ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করেছে NBR ও BFIU। একইভাবে বসুন্ধরা গ্রুপের অর্থ পাচারের তথ্য খুঁজতে স্লোভাকিয়ায় MLAR পাঠানো হয়েছে। নজরুল ইসলামের নাসা গ্রুপের বাণিজ্যিক লেনদেনের আড়ালে অর্থ পাচারের তথ্য চেয়ে লুক্সেমবার্গ, এস আলম গ্রুপের তথ্য চেয়ে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, বেক্সিমকো ও সালমান এফ রহমানের তথ্য চেয়ে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে MLAR পাঠিয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। এছাড়া পাচার করা অর্থ অনুসরণ করতে গিয়ে থাইল্যান্ডেও অর্থ পাচারের সূত্র মিলেছে। এখন পর্যন্ত 20টি দেশে তথ্য চেয়ে MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সিআইডি জানায় অন্তত 5,000 কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। MLAR এর উত্তর মিললে পাওয়া যাবে আরও সম্পদ। ট্রেস বেসড মানি লন্ডারিং এগুলো নিয়ে যাওয়া, এটা অনেক লম্বা প্রসেস। এই যাবতীয় উপায়গুলো তারা করেছে, হুন্ডির মাধ্যমে করেছে, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করেছে। আমরা প্রায় 5,000 কোটি টাকার মতো, 4,960 কোটি টাকা এ পর্যন্ত আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। টিআইবি বলছে পাচার হওয়া অর্থ সংশ্লিষ্ট দেশগুলোতে বিনিয়োগ হয়েছে, ফলে সেসব বিনিয়োগের লভ্যাংশের মালিকানাও বাংলাদেশের। আইনি তৎপরতার সাথে তাই বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতাও।
খুব সহজ নয়। ওই অর্থ তো ওখানে ওই দেশের বিনিয়োগ হিসাবে ব্যবহৃত হচ্ছে, ওই অর্থনীতিতে অবদান রাখছে আমাদের অর্থ। কাজে ওরা তো চট করে ছেড়ে দিবে না, চাইলেও যত সদিচ্ছে মোরাল থাকুক, অঙ্গীকার থাকুক না কেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্যমতে দেশের সম্পদের খোঁজে আরও 5টি MLAR তৈরি রয়েছে পাইপলাইনে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। একদিকে প্রাইম মুভার, ট্রাক, ট্রেলারের মতো ভারী যানবাহন মালিকরা গাড়ি চালাচ্ছেন না, অন্যদিকে C&F এজেন্টরা শুরু করেছেন 4 ঘন্টার কর্মবিরতি। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে বন্দরে কন্টেইনার জট তৈরি হয়ে পণ্য খালাস ও ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। দেশের প্রধান সমুদ্র বন্দরে নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় বন্দরে কন্টেইনার পরিবহনে ট্রেলার চালাচ্ছেন না মালিকরা। বন্ধ আছে প্রাইম মুভার, ট্রাক চলাচলও। এতে আমদানি রফতানি কন্টেইনারগুলো বন্দর থেকে ডেলিভারি যেমন হচ্ছে না, তেমনি বন্দরে প্রবেশও করছে না। ফলে রোববারও বন্দরের প্রতিটি গেট ছিল পরিবহন শূন্য। এদিকে বন্দরে প্রবেশ ও লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে C&F এজেন্ট কর্মীরাও রোববার সকাল 9টা থেকে 4 ঘন্টার কর্মবিরতি শুরু করেন। ব্যবসায়ীরা চান এই ট্যারিফ যাতে না থাকে। এই ট্যারিফ আমাদের জন্য খুবই এমব্রাসিং, ব্যবসায়ীদেরকে পথে বসাবে। প্রতি এন্ট্রিতে যদি আমাদের 257 টাকা দেওয়া হয়, বছরে প্রায় 36 থেকে 40 হাজার টাকা একটা গাড়ির শুধু গেট এন্ট্রি ফি লাগে। 41% ট্যারিফ বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বন্দর ব্যবহারকারীরা বলছেন, সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরকে অকার্যকর করার ষড়যন্ত্র। ওনারা মনে করেছিলেন 1 মাসের স্থগিতাদেশের মধ্যে ওনারা আলোচনা করবেন, কিন্তু সেই আলোচনা করেন নাই। 17 সালে যে জিনিসটা ছিল আমাদের যে স্ল্যাবটা, সেই জায়গা নিয়ে যদি আমাদের সামঞ্জস্যপূর্ণ না করেন, যদি এটা যদি একতরফা রাখেন, তাহলে অন্তত আমরা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে কাজ আমরা স্থায়ীভাবে কাজ করবো না এখানে। চট্টগ্রাম বন্দরের সেবা খাতগুলোতে নতুন ট্যারিফ গত 14 অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে কার্যকর করে কর্তৃপক্ষ। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। অনলাইন জুয়ার ভয়াবহ নেশা শিক্ষার্থীদের জীবনে আনছে অন্ধকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে টাকার লোভে আসক্তিতে পড়ছে ময়মনসিংহের অনেক তরুণ যুবক। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে ময়মনসিংহের পুলিশ সুপারের কার্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পুলিশ সুপার কাজী আখতারুল আলম। সরাসরি চলে যাচ্ছি ওবায়দুলের কাছে। ওবায়দুল, অনলাইন জুয়ার থাবায় বিপদগামী যুব সমাজ, এই বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই যে এই অনলাইন জুয়া একটা বেধির মতো শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে, অনেকেই নিঃস্ব হচ্ছে, কিন্তু এই জুয়া আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? সমাধান কোথায়? আসলে বর্তমান বাংলাদেশে অনলাইন বেটিং এটা আসলে তরুণ সমাজকে যেভাবে আক্রান্ত করে ফেলেছে, এটা একটা অবশ্যই দুশ্চিন্তার একটা বিষয়। কারণ তরুণ সমাজ যেভাবে অনলাইন বেটিংয়ে যুক্ত হয়েছে, এর কারণে সমাজের বিভিন্ন সামাজিক অস্থিরতা বেড়েছে, সামাজিক অপরাধের সৃষ্টি হচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে যে হলো পারিবারিক সহিংসতা সৃষ্টি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বেটিংয়ে আর্থিকভাবে সে লস খেয়ে ক্ষতির সম্মুখীন হয়ে আত্মহত্যাও করছে। তো এটা অবশ্যই একটা দুশ্চিন্তার বিষয়। আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই একটা ভালো একটা প্রশ্ন। আসলে আমরা কেন এটা কমানো যাচ্ছে না, আমার যে দৃষ্টিতে যেটা মনে হয় যে আসলে অনলাইন বেটিংটা টোটাল সামগ্রিক বিষয়টাই আসলে পরিচালিত হয় আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ থেকে। এই কারণে এদেরকে সহজে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দ্বিতীয়ত, অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে অনলাইনে যারা জুয়ারু তারা খুব সহজে তাদের পরিচয়টা গোপন রাখতে সক্ষম হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা সহজে শনাক্ত করতে পারছি না। আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেসটা খুবই সহজ। দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্ন সাইট অথবা বেটিংয়ের বিভিন্ন বিজ্ঞাপনগুলো সহজেই মানুষের নাগালে চলে আসতেছে। কারণ গ্রামগঞ্জগুলোতে দেখা যাচ্ছে যে এখন মোবাইলের সহজলভ্যতা আছে এবং ইন্টারনেটের সহজলভ্যতা, সেহেতু গ্রাম অঞ্চলের তরুণরা সহজেই এই ওয়েবসাইটে ঢুকতেছে এবং বিজ্ঞাপন এবং প্রচারণার কারণে দেখা যাচ্ছে যে তারা সহজেই অনলাইন জুয়ার সাথে আসক্ত হয়ে যাচ্ছে। আসলে এটা প্রতিরোধে আসলে আপনাদের কোনো করণীয় বা পদক্ষেপ আছে কিনা, বা এটা নিয়ন্ত্রণের জন্য?
অবশ্যই এটা যেহেতু একটা অপরাধ এবং এটা নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে, তবে এটার জন্য আমাদেরকে সাইবার পেট্রোলিংটা বাড়াতে হবে। ইন্টারনেটে কে কী করছে না করছে এই বিষয়ে আমাদেরকে খবরদারি রাখতে হবে। বিশেষ করে বিটিআরসি যারা আছেন, যারা তথ্য প্রযুক্তি বিষয়ে সংস্থা আছেন, তারা এই বিষয়ে নজরদারি রাখছেন যাতে অনলাইন বিডিংয়ে যারা জড়িত সেগুলোকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া আরও কিছু বিষয় আছে। আইন যেটা আছে বর্তমানে 2025 সালে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশটা জারি হয়েছে, এটার মাধ্যমে এই আইনটাকে যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি এবং শাস্তি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই অনলাইন জোয়ার বিষয়টা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো এই ছিল আজকের আলোচনার সবশেষ। ময়মনসিংহের পুলিশ সুপারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক। ফ্রান্সের বিখ্যাত লুভার মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে, এতে জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার জাদুঘরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে তথ্য জানানো হয়। দেশটির সংস্কৃতি মন্ত্রী এই বিষয়টি নিশ্চিত করেন, জানান ডাকাতির ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কি কি খোয়া গেছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 26 ঘন্টায় নিভল শাহজালালের আগুন। পিলারে ফাটল ধরায় ভবন ঝুঁকিপূর্ণ, প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি জানালো ফায়ার সার্ভিস। ফ্লাইট শিডিউল বিড়ম্বনায় ভোগান্তি। 5 দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত ও সমমনা 8 দলের। 27 অক্টোবরের মধ্যে না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। পিআরকে রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের। এবং শাপলা প্রতীকেই অনড় এনসিপি। ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি। বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। এ ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। নিবিড়, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।